প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে আবার অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমাদের অধ্যায় হচ্ছে পদার্থের গঠন। আমরা পদার্থের গঠনে তোমাদের তৃতীয় অধ্যায়ের পরমাণুর শক্তি স্তরে কীভাবে ইলেকট্রন বিন্যস্ত থাকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি বিষয়গুলো বুঝতে পারবা। তো আমরা শুরু করি পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, মানে পরমাণুর শক্তি স্তরগুলোতে কীভাবে ইলেকট্রন বিন্যস্ত থাকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাস 8-এ দেখছিলে আমরা পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রনগুলো কীভাবে বিন্যস্ত থাকে আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম। আমার আগের ক্লাসে দেওয়া আছে, আমরা তার পরবর্তী ধাপগুলো নিয়ে এখন আলোচনা করব। তো আমরা জানি আসলে কোনো পরমাণুতে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকে বা কোনো পরমাণুর প্রধান শক্তি স্তরগুলোতে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকবে সেটা ডিপেন্ড করে 2NSK সূত্রের উপর, ঠিক আছে। তো আমরা জানি, দেখো, প্রথম প্রধান শক্তি স্তরকে সাধারণত এম দ্বারা কে শেল বলা হয়, দ্বিতীয় শক্তি স্তরকে সাধারণত এল শেল বলা হয়, তৃতীয় শক্তি স্তরকে এম শেল, চতুর্থ শক্তি স্তরকে এন শেল, ডট ডট এভাবে যেতে থাকে। তাহলে আমরা দেখব এখন কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকে। তো আসো আমরা শুরু করি। তাহলে দেখো, কোন সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে সেটা ডিপেন্ড করবে 2NSK সূত্রের উপর। প্রথম প্রধান শক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আমরা জানি 2NSK এর উপর ডিপেন্ড করবে। এখানে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, n এর মান 1 2 3 4 ডট ডট ডট, ঠিক আছে। যদি n এর মান 1 হয় তাহলে প্রথম প্রধান শক্তি স্তর। n এর মান যদি এখন আমরা যদি প্রথম প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আমরা যদি হিসাব করি, তাহলে এটা প্রথমের জন্য আমরা নিছি, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 × 1 স্কয়ার সমান 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কতটি? 2টি। আর প্রথম প্রধান শক্তি স্তরকে সাধারণত কি বলা হয়? কে শেল বলা হয়। এটাকে কে শেল বলা হয়। প্রথম প্রধান শক্তি স্তরকে সাধারণত কি? প্রথম প্রধান শক্তি স্তরকে সাধারণত কে শেল বলা হয়। আর কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কতটি থাকবে? 2টি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর দেখো, আমরা যখন n এর মান যদি কত ধরি, এখানে কিন্তু n এর মান আমরা কত ধরছিলাম? 1। এখন দেখো, n এর মান যদি 2 হয়, n এর মান যদি 2 হয় তাহলে প্রথম প্রধান শক্তি স্তর আমরা দেখালাম। তাহলে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, আর n সমান 2 হলে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে কত? আর 2NSK লিখলাম আমরা এখানে। যেহেতু দ্বিতীয় প্রধান শক্তি স্তর, তাহলে n এর মান 2 হবে, 2 এ 4, আর মোট কতটি হলো? তাহলে 8টি ইলেকট্রন হলো, ঠিক আছে। আর দ্বিতীয় প্রধান শক্তি স্তরকে সাধারণত কী দ্বারা প্রকাশ করা হয়? এল শেল বলা হয়। এটাকে আমরা এল শেল বলবো। আর সেখানে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে? এল শেলের সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম, দেখো, প্রথম প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয় করবো আমরা, মূলত ইলেকট্রন সংখ্যা নির্ণয় করবো আমরা 2NSK সূত্র দ্বারা। আর এখানে n এর মান যখন 1 হয় তখন হবে যে প্রথম প্রধান শক্তি স্তর, n এর মান 2 হলে দ্বিতীয় প্রধান শক্তি স্তর, n এর মান 3 হলে তৃতীয় প্রধান শক্তি স্তর, n এর মান 4 হলে চতুর্থ প্রধান শক্তি স্তর। আর কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন ডিপেন্ড হবে সেটা ডিপেন্ড করবে n এর মানের উপর। যখন n এর মান 1 হয় তখন প্রথম প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হয় 2টি, তখন সেটাকে আমরা কে শেল বলবো। ক্যাশ হলে তাহলে 2টি ইলেকট্রন থাকবে সর্বোচ্চ। আর n সমান 2 হলে দ্বিতীয় প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। সেখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কতটি? 8টি।
এরপরে এটাকে আমরা এল শেল বলবো, কেমন? এরপরে দেখো n সমান 3 হলে এটাকে আমরা বলবো যে কি তৃতীয় প্রধান শক্তি স্তর। কি বলবো? তৃতীয় প্রধান শক্তি স্তর, তৃতীয় প্রধান শক্তি স্তর। আর n সমান 3 হলে তৃতীয় প্রধান শক্তি স্তর। আর এখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কতটি? তাহলে 2n স্কয়ার সূত্র লিখলাম। আমরা দেখি 2n এর মান হচ্ছে 3 স্কয়ার, 3 এর স্কয়ার মানে 9, 18টি। সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে? 18টি। আর তৃতীয় প্রধান শক্তি স্তরকে সাধারণত এম শেল বলা হয়। এম শেলে তাহলে কতটি ইলেকট্রন থাকে? 18টি, কেমন? এরপর আসো এই n সমান যদি 4 হয়, 4 হলে হবে চতুর্থ প্রধান শক্তি স্তর, চতুর্থ প্রধান শক্তি স্তর। তাহলে এইখানে থাকবে কত? 2 × 4 স্কয়ার 32টি। অর্থাৎ চতুর্থ প্রধান শক্তি স্তরকে সাধারণত এন শেল বলা হয়। এখানে 32টি ইলেকট্রন থাকবে। দেখো আমরা এখান থেকে বুঝতে পারলাম, দেখো তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? চারটা শক্তি স্তর সম্পর্কে আলোচনা করলাম। এরকম n সমান 5 হলে এইভাবে যেতে থাকবে। আসলে আমাদের যে পরমাণুগুলো 118টি মূলত আবিষ্কার হয়েছে, তাদেরকে আমরা এগুলোর মধ্যে আপাতত ইলেকট্রন বিন্যাস করতে পারি। এই জন্য আমাদের পরবর্তী ধাপগুলো আলোচনা করা লাগবে না। তাহলে আমরা এই চারটার মধ্যে তাহলে আমরা বুঝতে পারলাম যে কি, দেখো যখন n এর মান 1 হয় তখন সেটা আমরা ধরি যে প্রথম প্রধান শক্তি স্তর এই n এর মান 1 এর জন্য। আর সেখানে সেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করব। কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টি, অর্থাৎ এটা প্রথম প্রধান শক্তি স্তর। আবার n সমান যখন 2 হয় আমরা জানি এটা দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় প্রধান শক্তি স্তর। দ্বিতীয় প্রধান শক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়, সেখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কতটি? 8টি, কেমন? এরপর দেখো n সমান যখন 3 হয় তখন এটা তৃতীয় প্রধান শক্তি স্তর। আর সেখানে সেটাকে আমরা এম শেল দ্বারা প্রকাশ করবো। আমরা 2n স্কয়ারে 3 মান বসালে তখন আমরা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা পাই 18টি। তার মানে তৃতীয় প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 18। এভাবে আমরা n সমান 4 হলে আমরা জানি যে এটা চতুর্থ প্রধান শক্তি স্তর। আর চতুর্থ প্রধান শক্তি স্তরে সেটাকে আমরা এন শেল দ্বারা প্রকাশ করবো। আর সেখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত? 32, মানে 32টি ইলেকট্রন থাকবে। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে প্রথম প্রধান শক্তি স্তরে তোমার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি, তৃতীয় প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি এবং চতুর্থ প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি। তাহলে আমরা এই বিষয়টা আশা করি সবাই পরিষ্কার হলো। এইবার দেখো আবার এই প্রত্যেকটা প্রধান শক্তি স্তরের কিছু উপশক্তি স্তর রয়েছে। মানে আমরা যখন পরমাণু ইলেকট্রন, তোমরা ক্লাস 8 যখন করছো, এবার আমরা ডায়াগ্রামের সাহায্য, ধরো সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস করছো, তো তোমরা এটাকে কী করলা? প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে আমরা জানি 8টি থাকবে, এইভাবে দিলাম। তারপরে তৃতীয় কক্ষপথে কয়টি থাকতো? 1টি থাকতো। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতাম। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 1, এভাবে আমরা করে ফেলতাম, কেমন? কিন্তু আমরা যখন এটা 17 বা 18 মানে আর্গন পর্যন্ত আমরা করতে গেলে এগুলো হয় মোটামুটি, কিন্তু এরপরে যে ইলেকট্রনগুলো পরমাণুগুলো রয়েছে তাদের ইলেকট্রন বিন্যাস আমরা এই পর্যায়ে করতে গেলে একটু ঝামেলা হয়। তো আমরা দেখতেছি যে এগুলো এই বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে, বিশেষ করে বোর পরমাণু মডেল অনুসারে আমরা যখন এই শক্তি স্তরগুলো নিয়ে আলোচনা করছি, আমরা দেখতে পাচ্ছি এগুলোর জন্য একটা সুন্দর একটা নীতি দেওয়া হয়েছে। অর্থাৎ কীভাবে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা করবো এবং কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন আছে এবং এগুলি ইলেকট্রনগুলো কীভাবে বিন্যস্ত থাকে। তো আমরা পরবর্তী অধ্যায়গুলোতে এখান থেকে আরও আমরা যোজনী, তারপরে এদের যোজ্যতা নিয়ে আলোচনা করব। সেই বিষয়গুলো আমরা জানতে হলে এটার একটা ধারাবাহিক ইলেকট্রন বিন্যাসের দরকার আছে। তাহলে সেটা কীভাবে আসলে? তো সেটা হচ্ছে যে কি, আমরা জানি এখানে যে প্রধান শক্তি স্তরের কথা বললাম আমরা, প্রথম প্রধান শক্তি স্তর, দ্বিতীয় প্রধান শক্তি স্তর, তৃতীয় প্রধান শক্তি স্তর, এই প্রত্যেকটা শক্তি স্তরের আবার কিছু উপশক্তির স্তর রয়েছে। এই উপশক্তি স্তরগুলো কী আসলে, এগুলোতে কীভাবে ইলেকট্রন বিন্যাস থাকে আমরা সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। আসি তাহলে আমরা শুরু করি। দেখো দেখো আমরা এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি, প্রথম প্রধান শক্তি স্তরের অর্থাৎ প্রধান শক্তি স্তরগুলোর যে উপশক্তি স্তরগুলো রয়েছে সেগুলোকে আমরা অরবিটাল বা অরবিটাল বলা হয়। বিশেষ করে অরবিটাল, এই অরবিটালগুলো হচ্ছে কি, যেমন প্রধান শক্তি স্তরগুলোতে যে উপশক্তি স্তরগুলো রয়েছে সেগুলোকে সাধারণত অরবিটাল বলা হয়। আর এই অরবিটালগুলোর নাম হচ্ছে যে প্রথম এস অরবিটাল, তারপর হচ্ছে পি অরবিটাল, তারপর হচ্ছে ডি অরবিটাল, তারপর হচ্ছে কি এফ অরবিটাল।
ঠিক আছে, দেখো এটা হচ্ছে এস অরবিটাল, এটা হচ্ছে পি অরবিটাল, এটা হচ্ছে ডি অরবিটাল, এটা হচ্ছে কি এফ অরবিটাল। হ্যাঁ, তো এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কতটি? 2টি। এটার সর্বোচ্চ 2টি ইলেকট্রন হবে, এরকম হবে। এস এর উপর পাওয়ার 2 থাকবে। আর পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত? 6টি। এটার উপরে থাকবে, পি এর উপর হবে কত তোমার? 6। আর ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কতটি? 10টি। আর এখানে আমরা এটাকে কীভাবে লিখতে পারবো তখন? D⁻10, মানে সর্বোচ্চ কার মধ্যে কতটা ইলেকট্রন থাকতে পারবে। এফ এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকবে তোমার কত? 14টি। তাহলে আমরা এটাকে লিখবো F⁴140, এইভাবে আমরা লিখবো। ঠিক আছে, এরপরে এদের পি ডি এফ এদের সুস্থিতি রয়েছে, সেই বিষয় নিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করার সময় দেখাবো। আপাতত আমরা কীভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় সেটা নিয়ে আলোচনা করি। দেখো, মনে রাখবা এখানে এই শক্তি স্তরের মান সাধারণত এন এর মানগুলা এই এস এর মানের উপর ডিপেন্ড করে কোন শক্তি স্তরে ইলেকট্রন কী হবে সেটা আমরা কীভাবে করবো সেটা দেখাচ্ছি এখন আমরা। যেমন প্রথম ওই উপশক্তি স্তরগুলোর মধ্যে ধারাবাহিকতা, সাধারণত এগুলা ডিপেন্ড করবে n+l এর মানের উপর। খেয়াল করো কিসের উপর? n+l এর মানের উপর ডিপেন্ড করবে কোন শক্তি স্তরটা আগে আসবে, আমরা ধারাবাহিকভাবে লিখব। এবং এই উপশক্তি স্তরগুলোকে সাধারণত এই যখন খেয়াল রাখবে এল এর মান, এই এল এর মান যখন 0 হয় তখন হচ্ছে এস অরবিটাল। আমি একটু এখান থেকে লিখে দিই, দেখো এল এর মান যখন 0 হয় তখন আমরা ধরবো এস অরবিটাল। আর এল এর মান যখন 1 হয় তখন হবে যে পি অরবিটাল। আর এল এর মান 2 হলে তখন হচ্ছে ডি অরবিটাল। মানে এল এর মানের উপর ডিপেন্ড করবে যে এস অরবিটাল হবে নাকি পি অরবিটাল হবে নাকি ডি অরবিটাল হবে। যখন এল এর মান তাহলে কি হলে 3 হলে তাহলে কি অরবিটাল হবে? এর অরবিটাল হবে। দেখো ভালো করে খেয়াল করো, এল এর মান যদি 0 হয় তখন আমরা ধরবো যে কি এস অরবিটাল। এল এর মান যদি 1 হয় তখন হবে যে পি অরবিটাল। এল এর মান যদি 2 হয় তখন হবে যে ডি অরবিটাল। আর এল এর মান 3 হলে হবে যে কত? এফ অরবিটাল। ঠিক আছে, এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তাহলে দেখো এখন আমরা দেখি প্রথম শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকে। প্রধান শক্তি স্তরের কয়টা উপশক্তি স্তর হয়? তো আমরা জানি প্রথম শক্তি স্তর হচ্ছে ক্যাশেল। ক্যাশেলের সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকে? 2টি ইলেকট্রন থাকে। ঠিক আছে, তাহলে আমরা জানি সাধারণত এই n+l এর মানের উপর আমরা হিসেব করব। তাহলে দেখো n এর মান যদি কত হয়? 1 হয় তখন l এর মান হবে যে কত? 0। n এর মান যদি 1 হয়, l এর মান তখন 0 হয়, তখন আমরা লিখি প্রথমটা 1 আর s, l এর এই n এর মান তো 1, আমরা যে এখানে লিখব ns, এভাবে লিখব। কেন লিখব? দেখো অর্থাৎ দেখো এখানে n এর মান যখন 1 হয় তখন হচ্ছে যে কি 1 আর l এর মানের জন্য 0 হলে সেখানে কি দিতে হয়? s দিতে হয়। আর প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কত ইলেকট্রন থাকে? 2টি ইলেকট্রন থাকে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে যে কি 1:2। প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে যে কি 1:2। তারপরে n এর মান যখন 2 হয়, l এর মান হবে যে কি 0,1, দুইটা মান। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা জানি 0-র জন্য হচ্ছে যে কি এখানে যেহেতু n এর মান 2 তাহলে 2 বসাবো। আর 0-র জন্য হচ্ছে কত? s, আবার n এর মান তো 2 বসাবো। আর 1 এর জন্য হচ্ছে আমরাই বলছি যে 1 এর জন্য পি অরবিটাল, তাহলে এখানে পি বসাবো। তাহলে এখানে এটা হচ্ছে প্রধান শক্তি স্তরের জন্য হিসেব করতেছি, সর্বোচ্চ 2টি ইলেকট্রন আমরা পাই গেলাম। আর যখন এটার মধ্যে 2টি থাকবে, এটার মধ্যে 6টি থাকবে, তাহলে মোট কয়টি হলো? 8টি। দেখছো আমরা দ্বিতীয় শক্তি স্তরে দ্বিতীয় প্রধান শক্তি স্তরের জন্য 8টি পাইলাম, প্রধান শক্তি স্তরের জন্য 2টি। ঠিক আছে, তারপর n এর মান যদি 3 হয় তাহলে l এর মান হচ্ছে 0, 1, 2। তাহলে আমরা জানি দেখো n এর মান 3, তাহলে 3 আর 0-র জন্য s, আর n এর মান যেহেতু 3 বসাইলাম, আর 1 এর জন্য হচ্ছে তোমার p, আর n এর মান তো হচ্ছে 3 বসাইলাম, আর 2 এর জন্য হচ্ছে d। তাহলে এই s এর মধ্যে 2টা থাকে, p এর মধ্যে সর্বোচ্চ আমি বলে দিচ্ছি কয়টা থাকবে? 6টা থাকবে। d এর মধ্যে সর্বোচ্চ 10টা থাকবে। তাহলে টোটাল হিসাব করলে কতটি ইলেকট্রন হবে? 18টি। তার মানে আমরা বুঝতে পারলাম তৃতীয় প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকবে। এবার চতুর্থ শক্তি স্তরেরটা আমরা হিসাব করি। 4 হলে তখন l এর মান হচ্ছে 0, 1, 2, 3। তাহলে দেখো আমরা জানি এটা হচ্ছে চতুর্থ প্রধান শক্তি স্তর, মানে n এর মান 4, তাহলে 4 হবে। আর 0-র জন্য আমরা জানি s, এখানে 2টি থাকে সর্বোচ্চ, আর 1, আর প্রধান শক্তি স্তর তো হচ্ছে 4, 4-এর জন্য তো 4 বসবো, আর 1 হলে পি হবে। পি এর সর্বোচ্চ 6টি,
4 আর 2 এর জন্য হচ্ছে ডি সর্বোচ্চ 10টি, 4 আর 3 জন্য হচ্ছে কি আমরা জানি এফ সর্বোচ্চ 14টি, হিসাব করলে 32 মানে 32টি সর্বোচ্চ ইলেকট্রন থাকবে। দেখো তার মানে আমরা প্রত্যেকটা প্রধান শক্তি স্তর শক্তি স্তরগুলো বের করে রাখতে পারছি। তাহলে প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে যে 1s2, দ্বিতীয় প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে যে 2s2 2p6 এটা, আর তৃতীয় প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরগুলো হচ্ছে 3s2 3p6 3d10 এটা, আর চতুর্থ প্রধান শক্তি স্তর উপশক্তি স্তরগুলো হচ্ছে 4s2 4p6 4d10 4f14 এটা, অর্থাৎ 32 মোট 32টি ইলেকট্রন। তাহলে আমরা প্রত্যেকটি প্রধান শক্তি স্তর উপশক্তি স্তরগুলো নিয়ে বের করে দেখাচ্ছি কীভাবে বের করতে হবে। তোমরা এগুলো প্র্যাকটিস করে নেবে। এরপরে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যদি প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে করবা, জানাবা। ইনশাল্লাহ আমি আবার রিপিট করার চেষ্টা করব। এবং পরবর্তীতে হবে আমরা কীভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করতে হয় শক্তি স্তরের, এই ইলেকট্রনগুলোর ধারাবাহিকতা, কোন শক্তি স্তরে মানে কোন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেই বিষয় নিয়ে আমরা আরেকটা ক্লাস করে আপলোড করবো ইনশাল্লাহ। আজকে এতটুকু, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।